আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ফুটবল ফ্ল্যাগের আরও একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি নাইব মোহাম্মদ রিদওয়ান। একেবারে ভিন্ন একটা দেশে ভিন্ন আঙ্গিকে আপনাদের সামনে নতুন করে নিজেকে উপস্থাপন করলাম। আজকের এই ভিডিওতে মূলত আমি আমার বর্তমান অবস্থা, ফুটবল ফ্ল্যাগকে কেন্দ্র করে বর্তমান এবং ভবিষ্যৎ চিন্তা ইত্যাদি নিয়ে আলোচনা করব এবং একই সঙ্গে আর্জেন্টিনার সামনে যে ম্যাচ রয়েছে তার আগে ফিনালিসিমাকে কেন্দ্র করে কি হলো সেটা নিয়েও আলোচনা চলবে। অর্থাৎ বর্তমান আমার সামগ্রিক অবস্থা কী কারণে আসলে এভাবে ভিডিও রেকর্ড করছি সেটা নিয়ে আলোচনা শুরু করে আমি আর্জেন্টিনার ফুটবলে যাব, যেটার জন্য আপনারা অনেকে অপেক্ষা করেন। প্রথমত, যারা জানেন না তাদের অবগতির জন্য আরও একবার জানিয়ে দিচ্ছি যে গত বছরের অগাস্টে পিএইচডি করার জন্য যুক্তরাষ্ট্র অর্থাৎ আমেরিকা এসেছে এবং এরপর থেকে আসলে যেভাবে প্ল্যান করেছিলাম যে কন্টেন্ট মেকিংয়ে যুক্ত থাকবো ফুটবলের সাথে, সেটা হচ্ছে না। এর পেছনে বড় কারণ পড়াশোনার ব্যস্ততা এবং একই সঙ্গে পিএইচডি থাকা অবস্থায় পড়াশোনার পাশাপাশি ইউনিভার্সিটির অধীনেই অনেকটা রিসার্চ জবের মতো একটা রোল প্লে করতে হচ্ছে এবং সব মিলিয়ে টাইমিংটা একেবারে ওলটপালট আপনারা নিশ্চয়ই জানেন। এবং একই সঙ্গে একটা ভিডিও বানানো, সেটার জন্য ছবি চুজ করা, পুরো খেলাটা দেখা এবং তারপরে আসলে ছবি বা ভিডিও নিয়ে কাজ করা, এটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার। তাই আমি চিন্তা করছিলাম যে মন্দের ভালো হলেও সরাসরি আপনাদের সাথে যদি এভাবে ইন্টারাকশনটা বজায় রাখা যায় এবং এই ফেস ভিডিওগুলোর পাশাপাশি যদি কিছু লাইভ ভিডিও করা যায় যেখানে আপনাদের প্রশ্নগুলো নিয়ে কথাবার্তা বলতে পারবো, তাহলে হয়তোবা কিছুটা হলেও ভালো হয়। আপনারা কি ভাবছেন অবশ্যই জানাবেন। তবে একই সঙ্গে এটা বলতে চাই যে বিশ্বকাপ আস্তে আস্তে আগের মতো ওই যে ছবি এবং ভিডিও সম্বলিত কন্টেন্টগুলো পাবেন। আমি শুধুমাত্র মাঝখানে আপনাদের সাথে যে একটা লম্বা গ্যাপ হয়ে যাচ্ছে সেটা দূর করার জন্য এভাবে সরাসরি আলোচনা করতে চাই। আচ্ছা, আজকে যে বিষয়টা নিয়ে মূলত আলোচনা করতে চাই, আপনারা নিশ্চয়ই জানেন যে আর্জেন্টিনার সামনে দুটো ম্যাচ রয়েছে দুদিন পরেই এবং খুব একটা বেশি পরিচিত নাম না এমন দেশ যাদের নামের উচ্চারণ হয়তোবা অনেকে জানেন না, অনেকে হয়তোবা নামটাও শোনেননি এবং না শুনলেও খুব স্বাভাবিক ব্যাপার। আফ্রিকান দুটো দেশ, সম্ভবত মরিটানিয়া এবং তারপর জাম্বিয়া, এই দুটো দেশের বিপক্ষে শেষ পর্যন্ত আর্জেন্টিনা ম্যাচ খেলছে বা বলা উচিত খেলতে বাধ্য হচ্ছে। আপনাদের অনেকের মনের মধ্যে নিশ্চয় প্রশ্ন আছে যে প্রথমত সবচেয়ে সাধারণ যে চিন্তাটা আসার কথা যে বিশ্বকাপের আগে আগে যেখানে স্পেনের মতো একটা দলের বিপক্ষে ম্যাচ খেলার সুযোগ ছিল, সে সুযোগটা আর্জেন্টিনা শেষ পর্যন্ত হারিয়েছে। এটা কি ভালো কোনো কিছু হবে কি না, এবং যে দেশগুলোর কথা আমরা বলছি এই যে মরিতানিয়া কিংবা জাম্বিয়া, তাদের সাথে খেলে আসলে লাভটা কী? আমি অনেকের সাথে আংশিকভাবে একমত যে বিশ্বকাপের আগে প্রস্তুতিটা ভালো করার জন্য আপনি ফিফা র্যাঙ্কিংয়ের 115 নম্বরে থাকা বা 90-95 নম্বরে থাকা দলের বিপক্ষে খেলার চেয়ে আপনি যদি ফিফা র্যাঙ্কিংয়ে যারা এখন 1 নম্বরে রয়েছে এবং যাদেরকে বিশ্বকাপের একটা জোর দাবিদার বলা হচ্ছে আর্জেন্টিনার পাশাপাশি সেই স্পেনের বিপক্ষে খেলতেন, তাহলে প্রস্তুতিটা হয়তোবা এদিক থেকে সবচেয়ে ভালো হতো। কারণ আপনি আপনার বর্তমান অবস্থাটা, দলের সামগ্রিক যে পরিবর্তনের জায়গা, সেটা একেবারে পিন পয়েন্টলি আইডেন্টিফাই করতে পারতেন। বাকি সকলের মতো ফিনালিসিমাতে লিওনেল মেসি বনাম লামিন ইয়ামালের দৈরথটা দেখার জন্য আমি নিজে অপেক্ষা করছিলাম। তাই একজন আর্জেন্টাইন ফ্যান হিসেবে যদি নাও ধরেন, একজন ফুটবল ফ্যান হিসেবে এটা একটা হিউজ লস, বড় রকমের ক্ষতি যে ফিনালিসিমা শেষ পর্যন্ত হচ্ছে না, এটা আমি মেনে নিচ্ছি। তবে এখানে আর্জেন্টিনার ভিউ পয়েন্টটাও কিন্তু আমার তুলে ধরা উচিত। ব্যাপারটা অনেকটা যেভাবে ঘটেছে সেটা আমি দেখেছি যে বাংলাদেশের মিডিয়াগুলোতে শুধুমাত্র ওয়েফার বিবৃতিটা দেওয়া হচ্ছে, যেটা ওয়েফা ব্যাখ্যা করেছে সেটাকে হাইলাইট করা হচ্ছে। তবে একই সঙ্গে আর্জেন্টিনার প্রেসিডেন্ট ক্লাউদিও তাপিয়ারও একটা বিবৃতি আছে। আমি দুটোতেই যাব। প্রথমে ওয়েফা কি বলেছে সেটার প্রসঙ্গে আসি। ওয়েফার মতে একটা ব্যাপারে গ্রাউন্ড ট্রুথ সকলে একমত যে আগে যে ভেন্যুটা ছিল কাতারের সেই লুসেল স্টেডিয়ামে, বর্তমানে মধ্যপ্রাচ্যে যা ঘটছে আনফর্চুনেটলি তারপরে আসলে এমন একটা বড় ফুটবল ম্যাচ কিংবা কোনো ফুটবল ম্যাচ আয়োজন করা এই প্রেক্ষাপটে সিকিউরিটি কনসার্নের কারণে সম্ভব নয়। সো ভেন্যুটা আসলে অন্য কোনো জায়গায় নিয়ে যাওয়া দরকার ছিল এবং যে কারণে ওয়েফা প্রস্তাব দিয়েছিল আর্জেন্টিনাকে যে এখানে এটা রিয়াল মাদ্রিদের বিখ্যাত সান্তিয়াগো বার্নাবু স্টেডিয়াম, যেটা কিনা ফ্যাসিলিটি আরও বাড়ানো হয়েছে, সেখানে খেলা হোক। এবং সঙ্গত কারণে আর্জেন্টিনা সেটাতে একমত হয়নি এবং ওয়েফার ভাষ্য মতে ওয়েফা এর পরবর্তী সময়ে আর্জেন্টিনাকে
ডেটটা নিয়ে, এমনকি ভেন্যু নিয়ে আরও একটা অপশন দিয়েছিল, এমনকি এভাবে বলেছিল যে অনেকটা যে প্রথম ম্যাচটা স্পেনে হোক এবং পরবর্তীতে ইন্টারন্যাশনাল ব্রেকে যেহেতু দুটো ম্যাচ খেলা যাবে, আরও একটা ম্যাচ হোম এবং অ্যাওয়ে এই ফরম্যাটে স্পেনে খেলার পরে আর্জেন্টিনা লা ব্যাম্বারোনা থেকে অর্থাৎ বুয়েনোস আইরেসে গিয়ে শেষ পর্যন্ত স্পেন খেলুক, অর্থাৎ হোম অ্যান্ড অ্যাওয়ে ফরম্যাট করা হোক, যেটার সাথে আর্জেন্টিনা একমত হয়নি। আপনি যদি ওয়েফার বিবৃতিটা দেখেন তাহলে মনে হবে যে এখানে শেষ পর্যন্ত ক্লাউদিও তাপিয়া সরে এসেছেন এবং এখানে আসলে আর্জেন্টিনার চ্যালেঞ্জটা নেয়নি। তবে ওই যে বললাম, এটা একটা হাফ ট্রুথ কথাবার্তা। অবশ্যই তাপিয়ারও বেশ কয়েকটা জায়গা থেকে সমস্যা আছে, আর্জেন্টিনারও বেশ কয়েকটা বাজে সিদ্ধান্ত আছে, সেটা প্রসঙ্গে আমি আসছি। তবে আমি এরপর আর্জেন্টিনার বা এএফের বিবৃতিটাতে চলে আসি। এখানে এএফএ ক্লিয়ারলি বলেছে যে যেটা আসলে ওয়েফা খুব একটা বেশি হাইলাইট করতে চাচ্ছে না, সেটা হচ্ছে এই যে স্পেনের বিপক্ষে বা এই যে স্পেনের মাটিতে বা রিয়াল মাদ্রিদের মাঠে খেলতে না চাওয়ার পেছনে আর্জেন্টিনার সবচেয়ে বড় যুক্তিটা ছিল আর্জেন্টিনা বিলিভ করে ফিনালিসিমার মতো একটা ট্রফির ফাইনাল নিরপেক্ষ একটা ভেন্যুতে হওয়া উচিত, স্পেনের এখানে হোম অ্যাডভান্টেজটা পাওয়া উচিত না। এবং এটার সাথে আমি সম্পূর্ণ রকমে একমত, নিরপেক্ষ কোনো একটা ভেন্যুতে অবশ্যই যাওয়া উচিত ছিল। এবং সেই নিরপেক্ষ ভেন্যু হিসেবে শেষ মুহূর্তে এসে আর্জেন্টিনা কিন্তু ইতালির রোম এর একটা স্টেডিয়ামের সম্ভবত স্তাদিও অলিম্পিকো এটার নাম কিন্তু প্রপোজ করেছিল, অর্থাৎ আর্জেন্টিনা চেয়েছিল ম্যাচটা শেষ পর্যন্ত ইতালিতে হোক, যেটা আবার ওয়েফা একমত হয়নি, যে কারণে ম্যাচটা শেষ পর্যন্ত আয়োজিত হয়নি। অর্থাৎ এখানে এএফের শেষ পর্যন্ত ওয়েফার এই প্রস্তাব না মানার আগে এএফের পক্ষ থেকে নিরপেক্ষ ভেন্যু হিসেবে ইতালির কথা যে বলা হচ্ছিল সেটা আমি ওয়েফার বিবৃতিতে সেভাবে হাইলাইটেড হতে দেখিনি। এই ইনফরমেশনটা কিন্তু অনেক বেশি করে জরুরি। এবং এটার পাশাপাশি এটাও জানা জরুরি, যেটা স্প্যানিশ মিডিয়াগুলো বলছে যে এটা কেন সান্তিয়াগো বার্নাবুতেই হতে হবে রিয়াল মাদ্রিদের ভেন্যুতে। এটার পেছনে একটা বড় রকমের কারণ যে ওয়েফার বর্তমান যিনি দায়িত্বে আছেন প্রেসিডেন্ট, সেই আলেকজান্ডার ক্যাফেইনের সাথে রিয়াল মাদ্রিদের বর্তমান প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজের যে একটা দ্বন্দ্বের জায়গা তৈরি হয়েছিল বেশ কয়েক বছর আগে, আপনারা নিশ্চয়ই মনে রেখেছেন, সুপার লিগকে কেন্দ্র করে, যেটার আসলে একটা অ্যাম্বাসেডর হিসেবে রিয়াল মাদ্রিদ কাজ করছিল এবং ওয়েফা শেষ পর্যন্ত এটা বন্ধ করার ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা পালন করে এবং ক্যাফেরিন এটার সবসময় বিপক্ষে ছিলেন, যার কারণে রিয়াল মাদ্রিদের সাথে ক্যাফেরিনের বা ওয়েফার একটা তিক্ততার জায়গায় তৈরি হয়েছে, যেটা ওয়েফার বর্তমান প্রেসিডেন্ট দূর করতে চান। এবং এক কথায় বলা চলে তিনি ফ্লোরেন্তিনো পেরেজকে খুশি করতে চান, এমন একটা অ্যাঙ্গেল বের করা হচ্ছে, যে কারণে রিয়াল মাদ্রিদকে ভেন্যু হিসেবে কিন্তু এখানে তিনি রাখতে চেয়েছেন। এটা প্রবলভাবে কিন্তু স্প্যানিশ মিডিয়া আউটলেটগুলোতে প্রকাশ করা হচ্ছে। তবে একই সঙ্গে ক্লাউদিও তাপিয়ার আরও একটা বিষয় কিন্তু আমি সামনে আনতে চাই, সেটা হচ্ছে তাপিয়ার বিপক্ষে আর্থিক অনিয়মের একাধিক অভিযোগ নিয়ে কিন্তু কানাঘুষা শোনা যায় এবং আমার জানা মতে একটা নিয়ে তো আসলে তদন্তেই চলছে, সেটার প্রেক্ষিতে তাপিয়াও যে খুব ভালো জায়গাতে আছেন কিংবা স্পেনের বিপক্ষে ম্যাচ শেষ পর্যন্ত না খেলতে পেরে তিনি বর্তমান সময়ে এসে কিংবা এর আগের সময়টাতে বিশ্বকাপের পরে বা কোপা আমেরিকার পরে ফ্রেন্ডলি ম্যাচগুলো যাদের বিপক্ষে শেষ পর্যন্ত আয়োজন করতে পেরেছেন একটা বিশ্বকাপ জয়ী দলের সাথে, সেটা মানানসই নয়। এখানে এএফএ বেশ কয়েকটা জায়গা থেকে যে ব্যর্থ হয়েছে, ক্লাউদিও তাপিয়ার যে বেশ কয়েকটা জায়গা থেকে ইমপ্রুভমেন্টের সুযোগ থাকার পরেও বিশ্বকাপ জয়ী দল হিসেবে সে প্রোগ্রেসটা হয়নি, বিশেষ করে ম্যাচ আয়োজন করার ক্ষেত্রে সেটা স্পষ্ট, সেটা নিয়েও কথাবার্তা বলা উচিত। আমার কাছে ক্লিয়ার কাটভাবে মনে হয় হ্যাঁ, স্পেনের বিপক্ষে নিরপেক্ষ ভেন্যু না পাওয়ার কারণে এবং এখানে রিয়াল মাদ্রিদের প্রেসিডেন্টকে খুশি করার একটা যদি পরোক্ষ কারণও থাকে, সেটার বিরুদ্ধে গিয়ে যদি এএফএ ম্যাচটা স্পেনের বিপক্ষে না খেলে তাহলে আমি সেটার সাথে একমত। তবে এটা নিয়ে অনেক লম্বা সময় ধরে আলোচনা করতে চলছিল। প্রায় সময় যেটা দেখি এফের ক্ষেত্রে একেবারে শেষ মুহূর্তে সে ফিক্সার যখন কাজ করে না, তখন তারা র্যান্ডমলি অনেকগুলো দেশকে নিয়ে চিন্তা করে। ওই সময়টাতে ইউরোপিয়ান কোনো দেশের আসলেই কোনো ফিক্সচার ফাঁকা থাকে না, মাঝখানে ওয়েফা নেশনস লিগেরও ব্যাপার স্যাপার আছে। বর্তমান সময়ে এসে ইউরোপিয়ান দেশগুলো ফ্রেন্ডলি ম্যাচটা অনেকটা একটা টুর্নামেন্ট আকারে খেলে, তাদেরকে ফি পাওয়া যায় না, তাই আফ্রিকান দেশগুলোকে মন্দের ভালো হিসেবে এই মুহূর্তে এএফএ প্রেফার করছে। তবে এর চেয়ে বেটার র্যাঙ্কিংয়ে থাকা দল, এর চেয়ে শক্তিশালী দলগুলির বিপক্ষে খেলা যেত কিনা, যা উচিত কিনা, এমন প্রশ্নের জবাবে ক্লাউদিও তাপিয়া বা এএফএ ব্যাকফুটে থাকবে, এটা ক্লিয়ারলি বলা যায়। এটা একটা বড় রকমের কিন্তু আসলে আর্জেন্টিনার জন্য বিশ্বকাপের সমস্যা হতে পারে। আমার কাছে মনে হয় প্রস্তুতির জায়গা থেকে শুধুমাত্র আমি এই দুটো ম্যাচের কথা বলছি না, সর্বশেষ 2 থেকে 2.5 বছরে আর্জেন্টিনার আরও বেটার অপোনেন্টের পক্ষে ম্যাচ খেলা আসলেই
অনেক বেশি করে দরকার ছিল, যেটা আসলে এএফএ প্রেসিডেন্ট পারেননি, এবং এই জিনিসটা তার ওভারঅল স্বীকার করে নিতে হবে। বর্তমানে যে পরিস্থিতি আছে, আপনি যে দলগুলির বিপক্ষে খেলছেন সেটা নিয়ে কোনো কিছু করার নেই, এবং এমন সিচুয়েশনে আসলে আসলেই অনেকটা কোচের জন্য একটু টাফ জোন হয়ে যায়, কারণ এই ম্যাচগুলোতে আপনি সহসা জিতবেন, চ্যালেঞ্জ পাবেন না। এটা কিন্তু অনেক দিক থেকে একটা খারাপ ফলাফল বয়ে আনতে পারে। যদিও অনেকে বলবেন যে বিশ্বকাপের আগে ইনজুরি সংক্রান্ত ইস্যু থাকে, এত কঠিন ম্যাচ খেলাচ্ছে এমন টাইপের প্রীতি ম্যাচগুলো খেলে বিশ্বকাপের প্রস্তুতি নেওয়াটাই ভালো। আরও একটা পয়েন্ট কিন্তু স্প্যানিশ মিডিয়াতে এসেছে, যেটা এখানে উল্লেখ করা উচিত, সেটা হচ্ছে একই সঙ্গে ক্লাউদিও তাপিয়া বা এএফএ কি ম্যাচটা আসলে সেভাবে খেলতে চায়নি, এটা একেবারে জোর দিয়ে বলা যায় না। তবে একটা ফ্যাক্টর যেটা দেখানো হচ্ছে সেটা আপনাদের সাথে শেয়ার করি। 2018 বিশ্বকাপের আগে স্পেনের বিপক্ষে 6-1 ব্যবধানে একটা ফ্রেন্ডলি ম্যাচে আর্জেন্টিনা বিধ্বস্ত হয়েছিল, এবং এটা কিন্তু স্পেনের মাটিতে হয়েছিল। অ্যাথলেটিকো মাদ্রিদের তৎকালীন স্টেডিয়ামের নাম ছিল ওয়েন্ডা মেট্রোপলিটন, এবং ওয়েন্ডা মেট্রোপলিটনেতে 6-1 গোলেও তৎকালীন কোচ সম্ভবত সাম্পাওলির অধীনে যখন আর্জেন্টিনার এই ভরডুবিটা হয়েছিল, ওই ম্যাচটার পরে লিওনেল মেসি যে ম্যাচটা খেলেননি, ওই ম্যাচটার পরে সে ব্যর্থতা থেকে কিন্তু আর্জেন্টিনা বের হতে পারেনি। তাই ব্যাক অফ দ্য মাইন্ডে অনেক স্প্যানিশ মিডিয়া যেমন দাবি করছে যে শেষ মুহূর্তে এসে এফএ প্রেসিডেন্ট হয়তোবা চিন্তা করেছেন যে স্পেনের বিপক্ষে একটা ম্যাচ খেলে যদি রেজাল্টটা পক্ষে না আসে, এত রিস্ক নিয়ে তাদের ভেন্যুতে এক্সট্রা প্রেশারের মধ্যে খেলার চেয়ে না খেলাটাই বেটার। কারণ 18 বিশ্বকাপের ওই স্মৃতিটা হয়তোবা আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের অনেকের মনে আছে, এটাও একটা ফ্যাক্টর হতে পারে। বিশেষ করে স্পেনের মাটিতে ম্যাচ খেলার যে একটা বাড়তি রকমের প্রেশার থাকবে দর্শকদের কাছ থেকে, সেটা অ্যাভয়েড করার একটা চেষ্টা হতে পারে। আমি সামগ্রিক আলোচনা করলাম, যেখানে অবশ্য ওয়েফা এবং এএফএ দুটো পক্ষেরই প্লাস মাইনাস পজিটিভ নেগেটিভ সাইড আছে। বাকিটা দর্শকদের উপর ছেড়ে দিলাম, যে ব্যাপারটাকে যেভাবে নিচ্ছেন। এখন আমি মূল কথায় বা যেটা এই মুহূর্তে প্রাসঙ্গিক সেটাই চলে আসে, যে ম্যাচ দুটো রয়েছে কভার করার চেষ্টা করব। আমার কাছে এই ম্যাচ দুটোকে কেন্দ্র করে সবচেয়ে বড় রকমের যে প্ল্যানের জায়গা, সেটা হচ্ছে স্কালোনির জন্য এটা একটা ওয়ান লাস্ট অপরচুনিটি আসলে ওই প্লেয়ারদেরকে দেখার যাদেরকে তিনি বিশ্বকাপে 50-50 ইকুয়েশনে রেখেছেন, এবং তাদেরকে নেবেন কি নেবেন না, 2-4টে স্পট যে বাকি আছে সেখানে শেষ মুহূর্তে কে আসবেন সেটা বাছাই করার জন্য। এবং এটা শেষ একটা উপলক্ষ হতে পারে, যেমন শেষ মুহূর্তে এসে গঞ্জালো মন্তিয়েলের মতো একজন প্লেয়ার, যিনি কিনা বিশ্বকাপ কোপা আমেরিকার চাপের মুহূর্তে ভালো খেলেন, যদিও তার ওভারঅল ধারাবাহিকতা নিয়ে অনেকের প্রশ্ন আছে। সে প্লেয়ারটা ইনজুরিতে পরে অগাস্তিন গিয়ের মতো একজন সুযোগ পেয়েছেন। ওই যে বড় বড় মতো রাইট ব্যাক লেফট ব্যাক পজিশনগুলো নিয়ে আলোচনাটা চলে আসে, ডিফেন্সিভ মিডফিল্ডে আলোচনাটা চলে আসবে। এমন পজিশনগুলোতে শেষ মুহূর্তে এসে অপশন হিসেবে কারণে কাদেরকে নিচ্ছেন সেটা চুজ করার জন্য এটা একটা বড় রকমের উপলক্ষ হতে পারে। আমি এই ম্যাচগুলোকে কেন্দ্র করে আলোচনা করার চেষ্টা করব আরও বৃত্তান্তভাবে, বিশেষ করে টিম নিয়ে। আজকে মূলত আমার বর্তমান অবস্থা এটা নিয়ে কথাবার্তা বললাম, ভবিষ্যতের চিন্তাভাবনার কথাবার্তা বললাম। যাওয়ার আগে ফিনালিসিমাকে কেন্দ্র করে বা আর্জেন্টিনাকে কেন্দ্র করে আপনাদের যদি কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে, বিশেষ করে আর্জেন্টিনার ফুটবল স্কোয়াড বা বিশ্বকাপ স্কোয়াড কেমন হতে পারে সেটা নিয়ে, সেটা অবশ্যই জানানোর চেষ্টা করবেন। একই সঙ্গে এটাও একটু বলার চেষ্টা করবেন যে এই ফরম্যাটে ডিরেক্ট ইন্টারাকশনটা আপনাদের কেমন লাগছে। আমার কাছে মনে হয় মন্দের ভালো হিসেবে এটাও খারাপ হয় না। এ ব্যাপারেও আপনাদের কাছ থেকে ফিডব্যাক আশা করছি। ধন্যবাদ সবাইকে।